তোমার সুগার ড্যাডিকে? আমি এখান থেকে কই আসলাম রে ভাই, আমার কোনো সুগার ড্যাডি নাই। থাকলে আমি আজকে এখানে থাকতাম না, আমি থাকতাম থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে দুবাই। আচ্ছা, তুমি আমাকে একটা নায়িকার নাম বলো যে মিডিয়াতে আসার আগে গার্মেন্টস কর্মীকে বা রাস্তার ছেলেকে। কেন বলবো, আমি একটা কথা বলি, আমরা যারা মিডিয়ায় কাজ করি তাদের দিন শেষে আবার একসাথে হতে হয়। হ্যাঁ, দেখবা যে আমি একজনের নামে বদনাম করলাম, এই যে দুমুখ সাপ। এই যে আমি তোমাকে আরেকটা উদাহরণ দেই, হিরো আলম ওই দিন আমাকে নিয়ে কি বলছিল, পুরো মিডিয়ার সামনে আমাকে নিয়ে কত কিছু বললো না। ওই দিন আমি তার একটা কাজ তার মুখের উপর রিজেক্ট করে চলে আসছি। তাহলে আমরা মিডিয়ার মানুষরা যতই বদনাম করি, সামনাসামনি একদিন হতে হবে। তো হিরো আলমের সাথে একটা মজার কাহিনী কি হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা প্রডিউসার, বুঝছো, যে নাটকের মাঝখানে সে বাইকের বিজ্ঞাপন দিবে, তো খুবই কুৎসিত একটা ছেলে লাগবে। সে জানতো যে হিরো আলমের সাথে আর আমার সাথে ঝামেলা। সে কি করছে যে হিরো আলমকে আমার হিরো রাখছে, সেটা আবার আমাকে জানায়নি। রাতে আমাকে কল দিয়ে বলতেছে যে একটা ওবিসির শুট আছে, তুমি 1 ঘন্টা ওই শুটটা করবো, তুমি আসো, সকালে আসো। তো সে ভাবছে যদি আমি সকালে চলে যাই তাহলে আমি আর কিছু বলতে পারবো না, কারণ সেট ফালায় তো আর আসা যায় না। তখন আমাকে বলতেছে যে খুবই কুৎসিত একটা ছেলে লাগবে, সেটা হচ্ছে হিরো আলম। আমি তো ভাই হতভম্ব হয়ে গেলাম। হিরো আলম? কোন হিরো আলম? হোয়াট ইজ হিরো আলম? এই পচা আলু নাকি? পচা আলুর সাথে আমি শুটিং করব নাকি? পরে দেখি যে হিরো আলম হচ্ছে সোফার ভিতরে বসে আছে। ও হিরো আলমকে গিয়ে জিজ্ঞেস করলো, বলে কি যে আপনার নাকি সুমাইয়া রিমুর সাথে ঝামেলা। সে বলতেছে যে আমাদের ঝামেলা মিডিয়ার বাহিরে, কাজের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই। আমি বলি ঝামেলার মায়েরা বা ঘুলের ডিব্বা, কাজের ভিতরেও আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না, বাহিরেও কোনো বন্ধুত্ব হিরো আলমের সাথে করবোই না। করলে যতটুকু ক্যারিয়ার ছিল ততটুকু আমার ডাউন হয়ে যাবে। আমার মানুষ যতটুকু চিনতো, হিরো আলমের নায়িকা কোথাও যদি আমি একটা মুভি করতে যাই, বলে এই তুমি হিরো আলমের নায়িকা না, হিরে হিরো আলমের নায়িকা, তখন আমাকে মনে করো যে তাচ্ছিল্য করবে। এই জন্য আমি মুখের সামনে দিয়ে চলে আসছি। এখন আমার কলিজা শান্তি হয়েছে। তোমার হাজবেন্ডের প্রসঙ্গে আসি, কিভাবে পরিচয়, বিয়ে কিভাবে হলো? ওটা তো ফেসবুকে পরিচয় হয়েছে। কি বলেছিল তোমাকে নায়িকা বানিয়ে দিবে? না না না, সে এটা কখনোই বলেনি। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। ছাত্রর মেয়ে এটা কেন বললাম? না না না, আমার না অনেক ইচ্ছে ছিল যে আগের কালে তো মানুষ বাংলা সিনেমাটা বেশি দেখতো। তো বাংলা সিনেমা যখন দেখে রোমান্টিক সিন গুলো সামনে আসতো তখন যে কি ভালো লাগতো। তখন জাস্ট কল্পনা করতাম যে এই জায়গায় যদি আমি থাকতাম, বা শাকিব খান যখন অপু বিশ্বাসকে এভাবে ধরতো তখন বলতাম যে এটা যদি আমি হতাম, বা আমি যদি অ্যাক্টিং করতাম এর থেকে ভালো অ্যাক্টিং করতে পারতাম। মানে এই জিনিসগুলো আমার তখন আসতো। তো ওইখান থেকে হচ্ছে আমার নায়িকা হওয়ার ইচ্ছেটা মানে জেগে উঠছে। তারপর হচ্ছে আমাকে ফোন ইউজ করতে দিত না। আমি কিন্তু বিয়ের আগে টোটালি ফোন ইউজ করতে পারিনি। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছো কিভাবে? ওইটা আমি বলি। আমার হাজবেন্ডের সাথে তো আমার প্রেম 1 বছরও হয়নি। আমি তার সাথে দেখা করতে চলে আসছি, দেখা করতে চলে এসে আমাদের বিয়ে হয়ে গেছে। মানে পালিয়ে এসেছো, দেন বিয়ে হয়ে গেছে। তারপরে তোমার বাবা মা আর কখনো অ্যাকসেপ্ট করেনি তোমাকে? না না, এটা হচ্ছে তারপর বেবি হওয়ার পর আমাদেরকে মেনে নিছে। তো বিয়ের পর তোমার নাকি বলে সংসারে অনেক অভাব ছিল, এমনকি বাবুর জন্য দুধ পর্যন্ত কিনতে পারতে না। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি ছিল, কারণ একটা নতুন সংসার মানে ওইখানে যদি আরো টাকা ঢেলে দাও ওইটার অভাব পূরণ হবে না। তখন তো আমার পিছনে খরচ করা লাগতো, বাচ্চার পিছনে খরচ করা লাগতো, ইভেন যে বাসাটায় থাকতাম ওইটার পিছনে খরচ ছিল। বাবুর 2 দিন পর পর এটা লাগতো ওইটা লাগতো। তো আবার ছিল করোনার টাইম। তো করোনায় কিন্তু অতটা কাজ করার প্রশ্নই আসে না। করোনায় কজন কাজ করছে? সবাই তো ঘরে ঘরে বসেই ছিল। তো অভাবটা তখন লাগছে। আর ওই যে বললা যে বাচ্চা হওয়ার সাথে সাথে শিফট, ওইটা হয় যে বাচ্চার যখন বছর হয়েছে তখন দেখলাম যে বাচ্চা ওর নানুর সাথেই বেশিরভাগ সময় থাকে। তো ওরা যখন নিয়ে রাখে তো আমার আবার বাসায় একা একা থাকা লাগে। ও কাজে চলে যায়, কাজ থেকে আসতে আসতে 2টা 3টাও বেজে যেত। তখন আমি ওর সাথে ঝগড়া করতাম যে এত লেট করে কেন আসো, আমার ভাল লাগে না, তাড়াতাড়ি চলে আসবা। তো বললো তোমার বোরিং লাগলে একটা কাজ করো, ইগল থেকে তোমাকে অফার করছে যে তুমি ভালো করতে পারবা, ওইখানে একটু ওইটা ঘরোয়া একটা টিম, তুমি ওইখানে গেলে হয়তো তোমার টাইমটা পাস হবে। আর যেহেতু ওইখানে আমিও কাজ করি, 2জন মিলে একসাথে কাজ করলে আরো ইজি হয়ে যাবে। তখন আমি বললাম যে না, মিডিয়া কাজ করব না, আমার একটু প্রবলেম হচ্ছে। তখন ও বলছে যে ঠিক আছে, এটা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যদি করো তাহলে করবা, না করলে নাই।
পরের দিন অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার বাসায় থাকতে থাকতে মানে একা থাকতে ভয় লাগে, যে ভূতের ভয়টা আমার একটু বেশি। তো একা থাকতে থাকতে অনেক ভয় লাগে। আবার শুনি যে তোমাকে দেখে ভয় পাবে না? এখন ভূতকে ভয় পাই না, এখন আয় কোন ভূত আবে আয়, এখন ভূত আসলে মাথায় তুলে একটা আছাড় দিব, এখন ভয় পাই না। তো তখন ভয় পেতাম, তখন একটু বাচ্চা মানুষ ছিলাম। তো তখন আমি ওকে জানালাম যে মানিক আমি কাজ করব, দুজন মিলে একসাথে কাজ করলে ইজি হয়ে যাবে। তখন থেকে আমার মিডিয়া কাজ করা শুরু। এবং অভাব দূর হলো, তাই তো? না, অভাব তো আমার এর আগেই দূর হয়ে গেছিল, করোনা শেষ আমার অভাবও শেষ। তোমার হাজবেন্ডের ভিতরে এমন কি দেখেছিলে যে তোমার হাজবেন্ডকে বিয়ে করলে? ভাই এবার আমি সত্যি একটা কথা বলি, ওই বেড়া ফিল্টার মাইরা মাইরা ছবি ফেসবুকে আপলোড করতো, আর দেখা যায় তো পুরো নায়কের মতো। আমি বলতো ও মাই গড, এই ছেলের সাথে আমার যাবে, এই ছেলে তো একদম দেখতে সালমান খানের মতো। আবার দেখতাম কি ফিল্টার মাইরা মাইরা টিকটক করতো, ও আগে অনেক সুন্দর সুন্দর টিকটক করতো, এডিট করে করে ছাড়তো। বলতো ওয়াও ছেলেটা কি সুন্দর, আমি খালি একবার ছেলেটাকে বিয়ে করে নি, আমার আব্বু আম্মুরে দেখায় দিব, তারা আমার কি ছেলের সাথে বিয়ে দিবে, তার থেকে দ্বিগুণ সুন্দর ছেলেকে আমি বিয়ে করব। সামনাসামনি আইসা আমি তো তাহলে চিনতেই পারি না, আমি প্রথমে এরকম করে আসছি, আর সে আমার দেখে বলে তুমি কি রিমু? আমি একটা চিমটি মারি। আজব তো, চিমটি মারবো কে? সে চিমটি মারে যখন দেখে যে না আমার কাছে সত্যি রিমু চলে আসছে, তখন তো আমি বলি যে কিরে ভাই কার জন্য বাড়ি ছাড়লাম। পরে দেন হচ্ছে যখন হাতে জেলে একটু কথাবার্তা হলো, তখন মনে হলো যে আমার ব্যক্তি হিসেবে মানুষটা ভালো, বিয়ে হয়েছে।